অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা প্রথম উপন্যাস দৌড়। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৫টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। ক্রমশ কোলাহল কমে এলে, মাঠের হাজার হাজার কণ্ঠের উত্তেজনা শান্ত হলে রাকেশ চোখ খুলল। গ্যালারির এই দিক থেকে লোক নেমে যাচ্ছে এখন। ওপর থেকে ফেলে দেওয়া টিকিট আর কার্ড ভোকাটটা ঘড়ির মতো বাতাসে উঠছে। মাথা ঘুরছিল রাকেশের। মনে হচ্ছিল এখানে বসে থাকলেই ভালো লাগবে চিরকাল। হাতের মুঠোয় দুটো কার্ড, যার দাম ৬০০ টাকা, যা কিনা ৫,০০০-এর প্রতিশ্রুতিতে প্রায় নিশ্চিত ছিল। এখন রাকেশের আঙুল তুলে সেগুলো ছুঁতে ইচ্ছে করছিল না। রাকেশ চোখ মেলে দেখল, একটু আগে হয়ে যাওয়া রেসটার রেজাল্ট বোর্ডে ঝুলছে। হাওয়ায় দুলছে। প্রথম পজিশনে ৩ নম্বর। ৬ নম্বর ঘোড়া থার্ড হয়েছে। কে যেন চিৎকার করেছিল, আগে থেকেই লাগাই ছিল, নইলে শেষ মুহূর্তে অত হাজার হাজার বেট হলো কি করে ঘোড়াটার। কান্না পাচ্ছিল রাকেশের। এত টাকা কেন খেললো ও? কেন যে লোভ হয়? ৩ নম্বর ঘোড়া আবার জিতল। হচ্ছেটা কি? জ্যাকপটের টিকিটটা চোখের সামনে ধরল রাকেশ। ৩, ৩, ৩ মিলে গেছে। এখন শুধু বাকি দুটো ৩ দরকার। এরকম হয়। এইসব অবিশ্বাস্য ব্যাপার নাকি এই রেস মাঠেই হয় সব। কার্ডগুলো ফেলে দিতে কষ্ট হচ্ছিল। রাকেশ দুমড়ে মুঠো পাকিয়ে শূন্যে ছুঁড়ে দিল। তারপর উঠে দাঁড়াতেই রিয়াকে দেখতে পেল ও। রিয়া বসে আছে গ্যালারির একদম ওপর ধাপে, একা। কিছুক্ষণ দেখল রাকেশ, তারপর হাঁটতে লাগলো প্যাসেজ দিয়ে। হলুদ জমির ওপর খয়েরি পদ্মপাতার ছাপ। রিয়ার শাড়িটা ওকে চমৎকার জড়িয়ে রেখেছে। ভালো করে দেখল রাকেশ। এই মেয়েটাকে আমি এককালে ভালোবাসতাম। এই মেয়েটার নাম মনে পড়লে বুকের মধ্যে ধক করে উঠত। এখন এই মেয়েটা স্মৃতি, একটা বিচ্ছিরি রকমের স্মৃতি। কিন্তু তাহলে এত ভাবায় কেন? বুকের মধ্যে হিংসেগুলো জড়ো করে কেন? রিয়া ওকে দেখতে পেয়ে হাসল। রাকেশ গ্যালারির ওপর ধাপে উঠে এলো। এখান থেকে পুরো রেসকোর্সটা দেখা যাচ্ছে। ওপাশে ফোর্ট উইলিয়াম আর এদিকে মরার খুলির মতো ভিক্টোরিয়া মেমোরিয়াল এই রোদে পুড়ছে। একটু একটু বাতাস দিচ্ছে। পিজি হাসপাতাল এখান থেকে দেখা যাচ্ছে না। পাশে গিয়ে বসলো রাকেশ। বসেই টের পেল রিয়া ইন্টিমেট মেখেছে। কাছে টেনে নেওয়া গন্ধ। আহ! আমাকে তোমার ঘেন্না হচ্ছে না? রিয়া বলল। বলার সময় ওর মুখ একটুও কাঁপল না। চোখ দুটো সোজা অনেক দূরের টাটা বিল্ডিংস ছাড়িয়ে অন্য কোথাও। রাকেশ চট করে জবাব দিল না। ও চারপাশে একবার নজর বুলিয়ে নিল। না, রায় বা অরুণাংশুবাবু কেউ এখানে আশেপাশে নেই। রিয়াকে একা রেখে কোথায় গেলেন ওরা? রায়ের কথা না হয় বোঝা গেল, কিন্তু অরুণাংশুবাবু, তার তো কিছুই করার নেই এখানে। নাকি দূর থেকে নজর রাখছেন? একটু অস্বস্তি হলো রাকেশের। কেউ নজর রাখছে ভাবতেই খারাপ লাগে। অনেকক্ষণ প্রশ্নটা করেছে রিয়া। জবাব দিতে যে সময় শোভনীয় তার চেয়ে বেশি ব্যয় হয়ে গেছে। তবু রিয়া মুখ ফিরিয়ে দ্বিতীয় কথা বলছে না। বোধহয় প্রথম প্রশ্নের উত্তর না পেলে দ্বিতীয় কোনো প্রসঙ্গে যাওয়া দরকার মনে করছে না। রাকেশ হাসল, একটু আলতো শব্দ করে, যার অনেক কিছু মনে হতে পারে। তারপর বলল, তোমাকে ঘেন্না করা আমার পোষাবে না। চট করে মুখ ঘোরালো রিয়া। চোখের কোণ দুটো একটু কুঁচকে গেল। মুখের চামড়া টান টান। কেন? আমি কি তারও যোগ্য নই? হাওয়া দিচ্ছে খুব। তেল না দেওয়া এলোমেলো চুলগুলো দু হাতে ঠিক করতে করতে রাকেশ বলল, তুমি এভাবে কথা বলছো কেন? অনেকক্ষণ চেয়ে থাকলো রিয়া। রাকেশ অনুভব করলো রিয়ার দৃষ্টি ওকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। ওর বুকের মধ্যে জমে থাকা সব স্মৃতিগুলো নেড়ে চেড়ে দেখে নিচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা, যেমনটি রেখে গিয়েছিল ও। শেষ পর্যন্ত রিয়া বলল, আমি কিন্তু কাল তোমাকে দেখে বুঝতে পারছিলাম না কি করব, অবাক হব না খুশি।
ঘেন্না করব না দয়া দেখাবো, নাকি করুণা করব, বুঝতেই পারছিলাম না। তারপর রাতে শুয়ে শুয়ে ভাবলাম, অনেক কিছুই ভাবলাম। আচ্ছা সত্যি করে বলো তো, আমার সম্পর্কে তুমি কি ভাবো? কেন, বেশ স্বাস্থ্যবতী সুন্দরী মহিলা, রাকেশ বলল। আর বলো না, কিরকম মুটিয়েছে দেখো, অনেকে চিনতেই পারে না। এমন মুখ করে রিয়া বলল, রাকেশ চট করে সেই রিয়াকে দেখতে পেল। এই দেখো, আমার হিপটা কি বাজে না? অরুণাংশুকে তুমি বিয়ে করলে কেন রিয়া? কোনো দরকার ছিল না তো, রাকেশ বলে ফেলল। রিয়াকে দেখলেই ওর বুকের মধ্যে এই কথাগুলো ফুঁসে ফুঁসে ওঠে কেন? ওসব পুরনো কথা তুলে কি লাভ বলো? রিয়া মুখ ঘোরালো। না, আমার জানতে ইচ্ছে হয়, আমি কি দোষ করেছিলাম? কেন আমার কাছে বলেছিলে বিয়ে না করে তোমার কোনো উপায় নেই? অথচ তেমন কিছু কিন্তু ঘটেনি তোমার। ঠোঁট কাঁপছিল রাকেশের। অনেকক্ষণ আবার চেয়ে থাকলো রিয়া। তখন তুমি খুব বোকা ছিলে, কিছু বুঝতে না, আর আমি ছিলাম বেশি চালাক। তাই দেখো কেমন ফাঁদে পড়ে গেলাম। রায় তোমার কে? কেউ না, শুভাকাঙ্ক্ষী বলতে পারো। তুমি সত্যি কথা বলছো না? সত্যি কথাটা তুমি জানো, আমার মুখ থেকে শুনলে কি বেশি আনন্দ পাবে? আমার উপায় নেই রাকেশ, আমাকে এই ব্যবস্থা মেনে নিতেই হবে। আমি ইচ্ছে করেই নিয়েছি। এই বুড়ো লোকটা আমার বাবার বয়সী। লোকটা আমাকে সব দিয়েছে, সব। একটা মেয়ের যা যা চাওয়া দরকার, কোনোটায় ফাঁক নেই এতটুকু। আমি যদি একটু অন্য কথা বলি, আমার পা ধরে ছেলে মানুষের মতো কাঁদে। সেটা যে কত বড় আনন্দ তুমি বুঝবে না রাকেশ। আমি ভালো আছি রাকেশ, সত্যি ভালো আছি। আমার স্বামীকে আমি করুণা করে ভালোবাসি। এই বুড়ো লোকটাকে কৃতজ্ঞ হয়ে ভালোবাসি। আমার মেয়ে দুটোকে মায়ের মতন ভালোবাসি। আর যখন একদম একা থাকি, কিংবা সরস্বতী পুজোর সন্ধেগুলো আসে, তখন মনে হয় আরেকজনকে ভালোবাসতাম। বুক ভরে একটা কাঁপুনি আসতো। রাকেশ, সেটাই আমার এক ধরনের আনন্দ। জোরে জোরে নিঃশ্বাস নিল রিয়া। নাকের পাটা ফুলছে অল্প। বাতাসে কিছু রুক্ষ চুল উড়ছে এলোমেলো। বাহ, একসঙ্গে এত লোককে ভালোবাসছো তুমি, তোমাকে কি বলা যায়? রাকেশ একটা লঘু মেজাজ আনতে চাইল। ভালো লাগছে না এভাবে কথা শুনতে, এসব কথা। সেটা তো আমার নিজস্ব ব্যাপার। মেয়েরা ইচ্ছে করলে সব পারে, রিয়া বলল। নিচের লনে ভিড় জমছে। প্যাডক থেকে ঘোড়াগুলো বেরিয়ে মাঠে আসছে। স্টার্টিং পয়েন্টে যাচ্ছে ওরা। এটা কত মিটার রেস? 10টা ঘোড়া আছে। জকিরা বেশ খোশ মেজাজে আছে এখন। বই খুলতে ইচ্ছে করছে না একটুও। এই রেস খেলবে না ও, রাকেশ ঠিক করলো। তুমি আজ রেস কোর্সে এলে কেন? এমনি, ভাবলাম দেখে আসি জীবনের সঙ্গে কতটা মিল এর। তাই নাকি? কি দেখলে? মিল সবটাতে। সবাই ছুটছে দেখো, একটু থেমে পড়লেই আর জেতা যায় না, না? রায়কে তুমি চিনলে কি করে? আমি চিনিনি, ও আমাকে চিনে নিয়েছে। লোকে বলে তুমি রায়ের রক্ষিতা। হেসে ফেলল রিয়া। এই তো চমৎকার, এতক্ষণে ঠিক কথা বললে। ও আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমি ওর রক্ষিতা। তারপর গম্ভীর হয়ে গেল রিয়া। তুমি ওকে হিংসে করো না? জানি না, তবে ওকে খুন করতে পারলে করতাম। বাস্টার্ড। দাঁতে দাঁত চেপে বলল রাকেশ। অরুণাংশুকে? না, ওকে আমার কিছু বলার নেই। রায় তোমাকে দয়া করে চাকরিটা ফিরিয়ে দিচ্ছে, তাই না? চুপ করে গেল রাকেশ। রাকেশ, রায় আমায় যা যা দিয়েছে তুমি আমায় দিতে পারবে? পারবে না। তোমার সততা নেই, রায়ের আছে। কি বললে? সততা রায়ের? অবাক হলো রাকেশ। হ্যাঁ, শোনো, আমার মাকে তুমি চেনো। কতখানি জানো তা আমি জানি না। বাবা মারা যাবার পর মা ব্যবসা নিজেই দেখতেন। এখানে ওখানে যেতেন কাজ নিয়ে। রায়ের সঙ্গে ওর আলাপ হলো রাইটার্সে। মাকে রায় ম্যাক্সে চা খেতে ডাকলেন। আমার মা সুন্দরী মহিলা, অনেকে এখনো হাত বাড়ায়। মা ভাবলেন রায় সেই সুযোগ নিচ্ছেন। দেখা করাটা জরুরি। কন্ট্রাক্ট ম্যাচিওর করার লোভ মা ছাড়তে পারছিলেন না।
অথচ একা যেতে ভয় হচ্ছিল ওর। মা আমাকে সঙ্গী হিসেবে নিলেন। দুজন থাকলে মা নিরাপদ। রায় আমাকে দেখল, মায়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলল। মায়ের ব্যবসা সিকিউরড হলো। কিন্তু পরদিন রায় আমার কাছে এসে হাজির। আমরা তখন সিআইটি কোয়ার্টারের খাঁচায় থাকতাম। রায় আমাকে স্বর্গ পেড়ে এনে দিতে চাইল। আমি কিছু পাইনি অরুণাংশুর কাছে। না অর্থ, না সন্তান, শুধু বোকার মতো মেরুদণ্ডহীন ভালোবাসা। একটা মেয়ের কোন প্রয়োজনে লাগে? অরুণাংশু কিন্তু বাধা দিল না। ওইটাই ওর চরিত্রের একটা গুণ। আমাকে বাধা দেয় না। তারপর আমি সুখী। রায় আমার কাছে একগোছা চাবির মতো আঁচলে বাঁধা। যখন যা কিছু আকর্ষণ, আমি এই চাবির একটা দিয়ে তা খুলে ফেলি। দোষের মধ্যে রোজ 2 পেগ ড্রিঙ্ক করবে। নিয়মটা আমিই বেঁধে দিয়েছি। পুরুষ মানুষের একটু আধটু মদ খাওয়া ভালো, কি বলো? এখন তুমি ভালো বুঝবে এটা, তাই না? রাকেশ অন্যদিকে তাকালো। মুখ ঘুরিয়ে খানিকক্ষণ রাকেশকে ভালো করে দেখল রিয়া। তারপর খুব ধীর গলায় বলল, রাকেশ, তুমি এই কয় বছরে অন্য কোনো মেয়েকে ভালোবাসোনি? কেন? চোখে চোখ রাখলো রাকেশ। বলো না, সত্যি কথা শুনতে ভীষণ ইচ্ছে করছে। কি প্রত্যাশায় রিয়ার মুখ টলটলে। চোখ বন্ধ করলো রাকেশ। কি বলবে ও? এক্ষেত্রে কি বা বলা যায়? আমি জানি তুমি ভালোবেসেছ। ছোট্ট একটা মুক্তির নিঃশ্বাস ফেলল রিয়া। জানো? রাকেশ হাসল। হুম, কাল আমার বাড়িতে গিয়ে তুমি তার সঙ্গে টেলিফোনে কথা বলছিলে, বলো ঠিক কিনা? তুমি কিন্তু একবারও আমার জিজ্ঞাসা করনি আমি বিবাহিত কিনা। হুম, তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটাই বলো। আর সত্যি বলতে কি, তুমি বিবাহিত হলে আমার কিচ্ছু এসে যায় না, বরং আনন্দই হবে। ভালোবাসা বলতে তুমি কি জানতে চাইছো আমি বুঝতে পারছি না রিয়া। তবে যে ভালোবাসার সঙ্গে ভবিষ্যৎ জড়িয়ে থাকে সেরকম কিছুর খোঁজ খবর পাইনি এখনো। বর্তমানকে নিয়েই আমার কারবার। আস্তে আস্তে বলল রাকেশ, বলে হাসল। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো রিয়া। তারপর বলল, সেই কত বছর আগে তোমাকে দেখে মনে হতো তুমি যদি কাউকে খুন করে আমার কাছে এসে হাসো, আমি মরে গেলেও বিশ্বাস করব না তুমি খুন করেছ। তোমার হাসিটা সেই একই রকম আছে, ঠিকঠাক। গোছানো গিন্নির মতো হাসল রিয়া। হাসলে রিয়ার গজদাঁত এখনো দেখা যায়। কষ্ট হচ্ছিল রাকেশের এইভাবে বসে এইসব কথা শুনতে। এই সেই রিয়া, বিয়ের পর এক সময় ও পাগলের মতো খুঁজেছে সারা কলকাতায়। একবার দেখা হয়ে গেলে কথা বলতে না পেরে সারা দিন গুমরে থেকেছে, কিংবা বিয়ের আগে রিয়ার আসার কথা থাকলে একদিন 3 ঘন্টা ধরে অপেক্ষা করে পা ব্যথা করেছে। এসব মনে করে খারাপ লাগাটা আরো বেড়ে যাচ্ছিল। আমার জন্য তোমার কোনো কিছু অবশিষ্ট আছে তাহলে? রাকেশ যেন নিজের সঙ্গে কথা বলল। না, নেই। রাকেশ, তোমাকে আমি মুছে ফেলেছি। রিয়া সাদা হয়ে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে তাকালো। প্রথম প্রেমের স্মৃতি নিয়ে একটা মেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাকেশ। একটা ভীষণ আফসোসে ওর ভিতরটা ফুঁসছিল। ক্ষরণ হচ্ছে কোথাও, চূড়ান্ত ক্ষরণ। ভিতরে ভিতরে চুপচাপ কিন্তু নিঃশব্দ হয়ে যাচ্ছে। রিয়া ঘাড় ঘোরালো। তুমি কিছু বলবে রাকেশ? খুব ধীরে ধীরে রাকেশ বলল, তুমি জানো না তোমার রায় আজ কোথায় যাচ্ছে। তুমি জানো না। একটা হাত আলতো তুলে রিয়া ওকে থামিয়ে দিল। আমি জানি, রায় একটা অ্যাংলো মেয়ের কাছে যাচ্ছে, বাজারের মেয়ে। ওর অনেক দিনের শখ ছিল, আর তুমিই যোগাযোগ করিয়ে দিচ্ছ, তাই না? রিয়া, চিৎকার করে উঠল রাকেশ। কেন করছো? একটা চাকরির জন্য এত নিচে নামছো কেন? না, এই প্রশ্ন তোমাকে করে লাভ নেই। দেখো, রায় আমাকে বলেছে। আর শোনো, আমি ওকে অনুমতি দিয়েছি। তুমি হেরে গেলে। মাথা দুলিয়ে ঠোঁটের কোণে একটা হাসি ফোটালো রিয়া। তুমি কি জানো সেই মেয়েটার কি রোগ আছে যা তোমার মধ্যে রায় এনে দিতে পারে? চাপা গলায় বলল রাকেশ। রোগ? হাসালে তুমি। রোগ বহন করতে যে সুস্থতা থাকা দরকার রায়ের, তা অবশিষ্ট নেই। আমি কেড়ে নিয়েছি।
তুমি জানো অরুণাংশুবাবুকে আমি জাগিয়ে দিয়েছি। ভদ্রলোক ভীষণ ক্ষেপে গেছেন। হয়তো রায়কে খুন করে ফেলতে পারে। হাসল রাকেশ। চমকে উঠল রিয়া। কি করেছ তুমি? ছি! রাকেশ, অসাধারণ নাই বা হলে সাধারণের দলে ভিড় করো না প্লিজ। মানুষ যখন ভিক্ষে চায় তখন কি এরকম গলা হয়? আর এই সময় মৃদু জলতরঙ্গের আওয়াজ। সারা মাঠ জুড়ে চিৎকার। পঞ্চম রেস শুরু হয়ে গেল। একসঙ্গে সব ঘোড়াগুলো আসছে। সেদিকে তাকিয়ে রিয়া বলল, কে জিতবে এখন কেউ বলতে পারে? সামান্য একটু ভুল করলেই তোমার চূড়ান্ত হার হয়ে গেল। তুমি অরুণাংশুকে চেঞ্জ করাও। আমি তোমাকে... রাকেশ, এখানে হবে না। রেস শেষ হলে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। না, তা অসম্ভব। আমাকে হাসপাতালে যেতে হবে। ঘোড়া দেখতে দেখতে রাকেশ বলল। কেন? একজনকে দেখতে। আমি তোমাকে 10 মিনিট ছেড়ে দেব। প্লিজ, তোমার কাছে আমার শেষ অনুরোধ। রায় আজ আমার বাড়িতে যাবে না। অরুণাংশু যাতে কিছু না করে তুমি তা দেখো। প্রায় কেঁদে ফেলল রিয়া। চিৎকার বেড়ে যাচ্ছে। ঘোড়াগুলো বাঁক নিয়েছে। একজন এগিয়ে আসে তো আরেকজন তাকে ছুঁয়ে ফেলে। সেকেন্ড এনক্লোজারে কে জিতবে বোঝা যাচ্ছে না। গ্র্যান্ডে পড়ে রাকেশ দেখল 3 নম্বর ঘোড়া বুলেটের মতো বেরোচ্ছে। সামনের দুটো ঘোড়াকে ছাড়িয়ে চোখের পলকে উইনিং পোস্টের সীমা পার হয়ে গেল। 3 নম্বর। আবার 3 নম্বর জিতে গেল। 3-3, 3-3, 4টে 3। ও ভগবান! আর একটা 3 নম্বর জিতলে জ্যাকপট এসে যাবে ওর কাছে। নীরা, তুমি জিতছ, জিতে যাচ্ছ। দারুণ খুশিতে উঠে দাঁড়ালো রাকেশ। রিয়া ডাকলো, রাকেশ। ঘাড় ফেরালো রাকেশ। যেন অভয় দিচ্ছে এমন ভঙ্গিতে বলল, ঠিক আছে, তাই হবে। আমি নিচে যাচ্ছি। পায়ে পায়ে নেমে এলো রাকেশ। একদম নিচে এসে ঘাড় ঘুরিয়ে ওপর দিকে চাইল। শেষবেলার রোদ এসে পড়েছে রিয়ার হলুদ শাড়িতে। স্বপ্নের মতো লাগছে। রিয়াকে আপনি বলেছেন? চমকে ফিরে তাকালো রাকেশ। সামনে অরুণাংশু দাঁড়িয়ে। ও কি ওখানেই ছিল? এখান থেকে এতক্ষণ ও ওদের দেখেছে? কি? রায়ের কথা? অরুণাংশুর মুখ শক্ত। না, একটু ভাবলো রাকেশ। অরুণাংশুবাবু, আমার বোধহয় একটু ভুল হয়েছিল। আজ নয়, রায় অন্যদিন যাবে সেখানে। কি বলছেন? হতভম্ব হয়ে গেলেন অরুণাংশু। আমাকে মাফ করবেন, আমি ভুল করেছিলাম। আস্তে আস্তে সহজ হতে আরম্ভ করলেন অরুণাংশু। যাক বাবা, আপনি কি যে বলেন তার কোনো ঠিক নেই। হাসল রাকেশ। যান, ওপরে রিয়া একা বসে আছে। প্যাডকে 3 নম্বর ঘোড়াটাকে দেখে খুব একটা ভালো লাগলো না ওর। এটাই লাস্ট রেস। একটু আগে মাইকে একটা ঘোষণা শুনে থরথর করে কেঁপেছে রাকেশ। 3.5 লাখ টাকা পুল হয়েছে জ্যাকপটে। আর ফোর্থ লেগের পর মাত্র 2টো টিকিট এখনো রান করছে। তার একটি রাকেশের পকেটে, অন্যটি কোথায় কে জানে। তার এখন বুকের মধ্যে কেমন করছে। প্যাডক থেকে ফিরতেই সুহাসদার সঙ্গে দেখা, সঙ্গে রায়। ওরা বোধহয় একসঙ্গে ঘুরছেন। সুহাসদা বললেন, রাকেশ, কোথায় থাকো? এই রেসে আমরা উইনার পেয়েছিলাম। রায়ের পার্টি খবর দিল। আই এম সরি সুহাসদা, আপনি হারলেন আমার জন্যে। জ্যাকপটের কথাটা বলি বলি করেও বলল না রাকেশ। বললে ওরা হয়তো ভাববে রাকেশ জানতো এই 3 নম্বরগুলো জিতবে। ওদের ইচ্ছে করেই বলিনি। আরে ঠিক আছে, ওসব হয়। সবাই যদি সব রেসে জিতে যায়। এবার কি আছে বলো, এই লাস্ট রেস। সুহাসদা রাকেশের ঘাড় চাপড়ালেন। 3 নম্বর, রাকেশ বলল। হোয়াট? রায় বলে উঠল। আবার 3? সে কি, আজ প্রত্যেক রেসে 3 নম্বর জিতবে নাকি? আমার মনে হচ্ছে, রাকেশ বলল। লেট আস সি, রায় বললেন। ওরা বুকিদের কাছে চলে গেলে রাকেশ ঠিক করলো এই রেসে ও খেলবে না। এই রেসে 3 নম্বর জিতলে লক্ষ টাকার জ্যাকপট ভাবাই যায় না। মিছিমিছি খেলে কি লাভ। একা একা সামনের লন পেরিয়ে উইনিং পোস্টের কাছে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। এখান থেকে স্পষ্ট দেখা যাবে বিজয়ীকে। ভগবান, 3 নম্বর এনে দাও।
মনে মনেও কোনো ভগবানের মুখ মনে করতে চাইল। আহ, সব ভগবানের মুখই যে একরকম। ৩ নম্বর জেতা মানে নীরা তুমি জিতে গেল। আমি জিতে গেলাম। ৩ নম্বর। হাসপাতালের বিছানার গায়ে ঝোলানো লকেটে লেখা সেই ছোট্ট ৩ অক্ষরটা এখন যেন বিরাট বড় হয়ে এই রেসকোর্সে ঢেকে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে টাইপরাইটার মেশিনের মতো আঁটো-সাঁটো গ্যালারিটা দেখল রাকেশ। কেমন ঝিমিয়ে এসেছে চারধার। পরপর ৫টা তেতো উত্তেজনার পর এখন ছন্নছাড়া ভাব। রিয়াকে দেখল ও। হলুদ শাড়ির খয়েরি ছাপে শেষ বিকেলের রোদ পড়েছে। রিয়ার পাশে অরুণাংশু। ওরা কি কথা বলছে? কি কথা ওদের থাকতে পারে? অরুণাংশু যদি রায়কে বলে দেয় রাকেশের কথা? রায়ের মুখ, সেই সঙ্গে সকালের সেই অফিসারের মুখ মনে পড়ল ওর। না, অরুণাংশু বলবে না। কারণ যে সন্দেহের হাতিয়ার ওর মনের মধ্যে ঢুকলো আজ, সযত্নে ও সেটাকে লালন করবে। রিয়া নিশ্চয়ই কিছু বলবে না। কিন্তু রিয়া ওকে ডাকলো কেন আজ? ১০ মিনিটের জন্য যেতে হবে? হঠাৎ কি এমন দরকার? রিয়া ওকে ডাকছে। একটা গোপন আনন্দ সেই প্রথম প্রেমে পড়ার দিনগুলো থেকেই ওকে টানত। রিয়া এখন ডাকছে। যে রিয়া রায়ের খবর শুনে একটুও রাগ করল না। বোধহয় রাগ করল না এই বলেই জিতে গেল। আজ রিয়াকে যদি একা পায় ও কি করবে? রিয়াকে রিয়াকে দুহাতে জড়িয়ে ধরলে বুকের মধ্যে সেই পাথরটা গলবে, নাকি আরো ভার বেড়ে লোহা হয়ে যাবে? সেই ২০-২১ বছরের রিয়া দুহাত ওপরে তুললে পাখির মতো হালকা হয়ে ডানা ঝাপটাতো বুকের মধ্যে। নরম সরল সততা ছিল। চুমু খাবার সময় ভয়ে নাকের ডগায় মুক্তোর মতো ঘাম জমত। সেই রিয়াকে কি আজ খুঁজে পাবে ১০ মিনিটে? আচ্ছা, আজ রিয়াকে দেখে ও এত জ্বলে উঠছে কেন? এই রিয়াকে দেখে? কিন্তু তবুও যাবে। যদি আজ না হয় কাল, ও যাবেই। রিয়ার অনেকটাই তো দেখা ছিল না। তার জন্যে ১০ মিনিট দরকার হয় না। বিয়ে না করলে উপায় নেই। রিয়ার সেই কথাটা এখন থেকে উত্তাপ দিচ্ছিল বেশ। কিন্তু হায়, সময় কি দ্রুত পোশাক পাল্টায়। ২ কন্যার জননী রিয়া যে আজ সারা মাসের ওষুধ খায়, ১০ মিনিট কেন? বিনা দায়িত্বে রিয়া এখন যে কোনো ঋণ দীর্ঘ সময় ধরে শোধ করে যেতে পারে। তাতে আমার কি লাভ? রাকেশ রেলিংটা মুঠোয় ধরল। শুধু একটা বন্ধা আনন্দের বিনিময়ে চিরদিনের জন্য হেরে যাওয়া। তবু যাব, যেতে হবে। শালারা জ্যাকপট আর কাউকে নিতে দেবে না। চমকে রাকেশ পাশের দিকে তাকালো। কমপ্লিট স্যুট পরা এক ভদ্রলোক পাশে দাঁড়িয়ে নিজের মনে বললেন, কি ব্যাপার, লোকটা কি জানে ওর কাছে টিকিট আছে? রাকেশ বলল, কেন? দেখছেন না মাত্র ২টো টিকিট আছে। দুটোই ওরা নিজেদের কনসার্ন থেকে রেখেছে নিশ্চয়ই। আপসেটের পর আপসেট। কলকাতায় সব কিছু চলে। হতো বোম্বে, দেখতেন রেস ক্যান্সেল হয়ে যেত। ভদ্রলোক গর্জালেন। মৃদু জলতরঙ্গ বাজতেই রাকেশ শক্ত হয়ে গেল। এক্ষুনি আরম্ভ হয়ে যাবে রেস। আমার রেস। রাকেশের পা দুটো শিরশির করে উঠল। আহ, এত উত্তাপ কেন? অল দি হর্সেস আর বিইং স্টোল্ড, মাইকে স্পষ্ট ঘোষণা। খাঁচায় পোড়া হয়েছে ঘোড়াগুলোকে। স্টার্টার আপ, অ্যান্ড দে স্টার্ট। রাকেশ মুখ উঁচু করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপাশের সদ্য খাঁচা থেকে বেরিয়ে আসা ঘোড়াগুলোকে দেখল। লাল নীল হলদে জার্সি পরা জকিরা একে অন্যকে পাশ কাটিয়ে আসছে। ৩ নম্বর ঘোড়ার জকি কি জার্সি পরেছে? চটপট বইটা খুলল রাকেশ। ৩ নম্বর ঘোড়ার নাম মাই ফিউচার। জকির ওজন ৫৭ কেজি। ১৮০০ মিটার রেস। জকির জার্সি সাদা নীল ডোরাকাটা, সাদা টুপি। রাকেশ আবার মুখ তুলল। ঘোড়াগুলো ১২০০ মিটার বোর্ড ছাড়িয়ে এসেছে। মাইকে সমানে রিলে হচ্ছে। ২ নম্বর ঘোড়াটা লেফট হয়েছে। পেছনে আসছে সেটা ১ নম্বর স্পেস করছে। ৩-৪ লেংথে আগে আছে। ও ঠিক পেছনে ৩-৪-৫, ৩-৩টে ঘোড়া গায়ে গায়ে। এই বাঁক ঘুরছে ঘোড়াগুলো। সাদা নীল ডোরাকাটা জার্সিকে আউটসাইড দিয়ে বেরোতে দেখল রাকেশ। সারা মাঠ জুড়ে চিৎকার শুরু হয়েছে এখন। সেকেন্ড এনক্লোজারে প্রচণ্ড কোলাহল। নাও নাম্বার 3 টেক্স লিড, হি ইজ ওয়েল অ্যাহেড। চিৎকার করে উঠল রাকেশ। মাই ফিউচার, মাই ফিউচার, মাই ফিউচার ইন আ ওয়াক।
আর 200 মিটার বাকি। 3 নম্বর মাই ফিউচার সবাইকে ছাড়িয়ে চলে এসেছে। অন্তত 10 লেংথ পেছনে বাকি ঘোড়াগুলো। আরামকে দাঁড়ায় যেন শুয়ে আছে মাই ফিউচারের জকি। কে যেন সুর করে বলে উঠল, হারে আয় আয় ধরবি আয়, রাজামশাই যাচ্ছে চলে, কুত্তাগুলো ধরবি আয়। বুকের মধ্যে 1,00,000 তিনপনির ঢাক বাজছে। চোখের সামনে সমস্ত পৃথিবীটা ক্রিসমাসের সন্ধে হয়ে যাচ্ছে যেন। ভীষণ আদরে রাকেশ 3 নম্বর ঘোড়ার দিকে তাকালো। আর 100 মিটার। হেরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। নীরা, তুমি জিতে গেলে। নীরা আর 100 মিটার। নীরা আর 90। নীরা, আমার নীরা। এখন যেটুকু পথ ঘোড়া ইচ্ছে করলে সেটুকু হেঁটেই যেতে পারে। কিন্তু গতি কমাচ্ছে না জকি। ম্যাকফারসন সাহেব প্ল্যান চেটে খবর দিয়েছেন। দুদিনে এই ধরনের রেস একটাও দেখেনি ও। সুহাসদা আর রায় দুজনের মুখ মনে করল রাকেশ। জিতুক, সবাই জিতুক। নীরা, আর 10 মিটার, আর 5। আহ! হো! সারা মাঠ জুড়ে যে একটা টইটুম্বর ফুসফুস খুশিতে ভরাট হয়ে যাচ্ছিল, হঠাৎ যেন ফুটো হয়ে গেল সেটা। একটা তীব্র আর্তনাদ গড়িয়ে গেল রেসকোর্সের খোলা জমির ওপর দিয়ে এপাশে ওপাশে। সমস্ত শরীর অবশ হয়ে গেল রাকেশের। র‍্যাট হলে পা পড়েছে, র‍্যাট হলে। আহ! কে যেন চিৎকার করে উঠল। 3 নম্বর ঘোড়াটা এখন ছটফট করছে, মাটিতে শুয়ে পা ছুটছে, বড় বড় চোখ দিয়ে আকাশ দেখছে, আর মুখটা ঘষছে সমানে। মাত্র 1 হাত দূরে উইনিং পোস্ট। পেছনের ঘোড়াগুলো এসে গেল বলে। 3 নম্বরের জকি কি ভীষণ হতাশায় পেছনের ঘোড়াগুলো দেখল। হঠাৎ ওদের সামনে জয়ের দরজা খুলে গেছে। রেষারেষি করে আসছে ওরা। 3 নম্বরের জকি শেষ চেষ্টা করলো ঘোড়াকে তুলতে। এখনো সময় আছে। উইনিং পোস্টের পাশে রেলিং ধরে চিৎকার করলো রাকেশ, ওকে টেনে 1 হাত নিয়ে যান, টানুন, পুল মাই ফিউচার। আর সঙ্গে সঙ্গে জকি লাফিয়ে সরে গেল। শন শন গায়ে হাওয়ার চাবুক মেরে একটার পর একটা ঘোড়া চলে যাচ্ছে। মাথার টুপি খুলে ফেলল 3 নম্বরের জকি। 5 নম্বর ঘোড়া জিতে গেল। পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে থাকলো রাকেশ। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে কেন? বুকের মধ্যে হঠাৎ এত ফাঁকা, একদম ফাঁকা হয়ে যাচ্ছে কেন? 3 নম্বর ঘোড়াটা ছটফট করছে এখনো। আকুলি বিকুলি করছে উঠবার জন্যে। 2-3টে গাড়ি ছুটে এলো ভেতর থেকে। একজন লোক নামলো। 2-3 জন ঘোড়াটাকে দেখলো। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে মাই ফিউচার। জকি হাত নেড়ে কি বলল, তারপর হেঁটে চলে গেল ভেতরের দিকে। আর একটা গাড়ি থেকে কিছু উর্দি পরা লোক ত্রিপল নিয়ে নামছে দেখল রাকেশ। ওরা এবার মেরে ফেলবে ঘোড়াটাকে, পাশের ভদ্রলোক বললেন। চমকে উঠল রাকেশ। মেরে ফেলবে মানে? ঘোড়াটার মুখে চোখে দাঁড়াবার জন্য কি আরতি? কেন? কেন মারবে ওকে? ওর কি দোষ? ওখানে গর্ত না হয়ে গেলে ও পড়তো না? ঘোড়াকে ওরা বাঁচতে দেয় না। এটা মশাই রাজার খেলা। চিরকাল রাজার মতো দৌড়ে খোড়া হয়ে বেঁচে থাকার মতো অসম্মান এরা সইতে দেয় না। ভদ্রলোক হাসলেন। রাজার মতো যাওয়া বলতে পারেন। ইন্স্যুরেন্স আছে, মালিকের লস হবে না। ওরা ঘিরে ফেলেছে ত্রিপল দিয়ে। চোখের আড়ালে রাখছে মাই ফিউচারকে। টলতে টলতে সরে এলো রাকেশ। একটা লোকের হাতে রিভলভার দেখতে পেয়েছে ও। লোকটা ত্রিপলের ঘেরার মধ্যে ঢুকেছে এখন। সরে এলো রাকেশ। তারপর জোরে পা চালাতে লাগলো। একসময় ও নিজের অজান্তেই দৌড়াতে লাগলো। এখনই গুলির শব্দ হবে। মাই ফিউচারের কপালে নল ঠেকিয়ে গুলি করবে ওরা। শব্দটা কানে যাওয়ার আগেই রেসকোর্স পেরিয়ে যেতে চাইল রাকেশ। দৌড় দৌড় দৌড়। রাকেশ বাইরের রাস্তায় এলো। হাঁপ ধরে যাচ্ছিল ওর। দৌড়াতে দৌড়াতে থেমে গেল ও। মুখ ফিরিয়ে রেসকোর্সকে দেখলো একবার। ওরা কি এতক্ষণে মাই ফিউচারকে মেরে ফেলেছে? পিল পিল করে বেরোচ্ছে লোক। পিঁপড়ের চাকে ঢিল পড়েছে যেন। জ্যাকপট ক্যারেড, ওভার, জ্যাকপট ক্যারেড, ওভার। গুঞ্জন ছড়িয়ে যাচ্ছিল। কেউ পায়নি জ্যাকপট। লাস্ট লেগে 5 নম্বর কারও ছিল না। মোটা টাকা জমা হয়ে গেল পরের দিনের জ্যাকপটের সঙ্গে। আকর্ষণ বেড়ে গেল সেদিনের। দুটো পা থাই এত ভারী লাগছে, হাঁটতে কষ্ট হচ্ছিল রাকেশের। গলা শুকিয়ে গিয়েছে। ভীষণ তৃষ্ণা পাচ্ছে এখন। রাকেশ সন্ধে হয়ে আসে আকাশটাকে দেখল।
কুচি কুচি মেঘ মাখা আকাশে ওপাশের চিড়িয়াখানা থেকে ওঠা ঝাঁক ঝাঁক পাখি ডিগবাজি দিচ্ছে। আস্তে আস্তে রাকেশ রবীন্দ্র সদনের রাস্তায় হেঁটে এলো। এখান থেকে পিজি হসপিটালের রাস্তাটা পরিষ্কার দেখা যায়। চৌরাস্তার মোড়ে এসে রাকেশ দেখলো বিকেল শেষের ভিজিটর্সরা দলে দলে বেরোচ্ছে। একদম নিষ্পৃহ চোখে রাকেশ এদের দেখলো। শেষ হয়ে যাওয়া কোনো অনুষ্ঠান অথবা ফাঁকা মাঠ দেখলে বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। রাকেশ নিরাসক্ত মুখে এখন সেদিকে তাকালো। পেছনে প্রায় অন্ধকারে মুখ গুজে থাকা রেসকোর্স শিকার শেষ করা তৃপ্ত সিংহীর মতো গা এলিয়ে রয়েছে। বাদাম চিবুতে চিবুতে যারা এখনো আসছে তারা আবার আসবে পরের দিন। বুকের মধ্যে যে লোভ বা আকর্ষণ বাক্সবন্দি করে মানুষ এখানে আসে, শেষ হয়ে যেতে যেতে যেটুকু বাঁচে ক্যারেড ওভার চিৎকার সেটাকে আবার নতুন জন্ম দিয়ে যায়। অথচ রাকেশ, কপালে হাত দিল রাকেশ। একটা ঠান্ডা নল কোথাও ওঁত পেতে আছে। চারপাশে ত্রিপল ঘেরা জায়গায় দাঁড়িয়ে এখন শুধু শব্দ শোনার প্রতীক্ষা। তার আর কিছুই করার নেই, নাকি সত্যিই নেই? যেন শব্দটাকে এড়াতেই রাকেশ আবার দৌড়াতে লাগলো। কৌতূহলী অনেক চোখ এড়িয়ে রাকেশ পিজি হসপিটালের চত্বরে ঢুকে পড়ল। ঝলমল করছে সদ্য জ্বলে ওঠা আলোয় এলাকাটা। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলেও কিছু কিছু মানুষ এখনো এখানে সেখানে দাঁড়িয়ে। হাসপাতালে এলেই সবাই কেমন গম্ভীর হয়ে যায়। এনকোয়ারির কাউন্টার পেরিয়ে এলো। নীরার বাবাকে এখানে দেখবে ভেবেছিল, ভদ্রলোক নেই। নীরার মা অথবা না, আর কাউকে চেনে না ও। এনকোয়ারিতে জিজ্ঞাসা করতে গিয়েও সরে এলো। কেমন অনাসক্তি লাগছে এখন। যে কোনো ব্যাপার ঘটে যেতে পারে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। নীরা, চুপচাপ ক্ষরণ বন্ধ হয়ে গেলে কি এমনই হয়? অপারেশন হয়ে গেলে তোমার কি ক্ষরণ বন্ধ হয়ে গেছে? রাকেশ ওপরে উঠল। ভিক্টোরিয়া ওয়ার্ডের করিডোরে নার্সের জুতোর ঠুকঠাক শব্দ। ভেতরে ঢুকলো রাকেশ। ৩ নম্বর বিছানায় নীরা অমন করছে কেন? কোনো নার্স ওকে দেখছে না কেন? সেই নার্সটি গেল কোথায়? সকালের সেই সহজ মহিলা? রাকেশ পা চালিয়ে ৩ নম্বর বিছানার ধারে এলো। উপুড় হয়েছিল শরীরটা, পিঠ ফুলে ফুলে উঠছে। মাথাটা ঘষছে বালিশে, বুক অব্দি চাদর টানা। একটা গন্ধ আছে প্রতিটি মেয়ের, যা থেকে তাদের আলাদা করে চেনা যায়। রাকেশ নিজের সেই গন্ধটা খুঁজে পাচ্ছিল না। মেয়েটি বুঝতে পেরেছিল কেউ এসেছে। মুখ ফিরিয়ে তাকালো সে। যন্ত্রণায় মুখ কুঁকড়ে যাচ্ছে ওর। সেই শব্দটা দোকান জুড়ে বেজে উঠল এবার। রাকেশ সারা শরীর দিয়ে চিৎকার করতে করতে আচমকা গিলে ফেলল সবটা। টলতে টলতে ও খাটের বাজু ধরে ফেলল। মেয়েটা ভয় পাচ্ছে ওকে দেখে। রাকেশ হাত বাড়িয়ে লোভীর মতো ওর কপাল স্পর্শ করল। তারপর হন হন করে নিচে নেমে এলো। সিঁড়িটা দ্রুত ফুরিয়ে গেলে রাকেশ সোজা এনকোয়ারিতে চলে এলো। ভিক্টোরিয়া ওয়ার্ডের ৩ নম্বর বেডে নীরা নামের মেয়েটি। খাতা খুললেন মহিলা। চটপটে আঙুল দিয়ে পাতা সরিয়ে ঘাড় কাত করে দেখলেন। ওকে নিয়ে যাওয়া হয়েছে। কতক্ষণ? বুকের মধ্যে একটা শব্দ, শীতল শব্দ। কতক্ষণ? ঘন্টা ২ থরথর করে কাঁপতে লাগলো রাকেশ। ২ হাতে কাউন্টার আঁকড়ে ধরল ও। ফ্যাঁসফেঁসে গলায় জিজ্ঞাসা করল, কোথায়? ঘাড় নাড়লেন মহিলা। ফিসফিস করে কিছু বললেন। আর হঠাৎ সেই গিলে ফেলা চিৎকারটা উঠে এলো গলায়। সমস্ত শরীর দিয়ে কাউন্টারের মসৃণ কাঠে ঘুষি মেরে অপ্রাকৃতিক শব্দ বের করল রাকেশ। কি জানেন? কি জানেন আপনারা? কি জানেন কি? টলতে টলতে বেরিয়ে এলো ও বাইরে। আর সঙ্গে সঙ্গে একরাশ বল্লমের মতো হরিবোল হরিবোল ধ্বনি ছুটে এলো ওর দিকে। বুকের মধ্যে কি একটা বোধ আকাশে মরে আসা পাখির মতো দুলে দুলে নেমে আসছে। রাকেশ ঝাপসা চোখে ওদের দেখল। কয়েকটি ছেলে মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে যাচ্ছে। মাঝে মাঝে একজনের গম্ভীর গলার কান্নার শব্দ হরিবোল মৃতদেহটিকে বর্মের মতো ঢেকে দিচ্ছিল। মৃদু ধূপের গন্ধ পিছনে ফেলে ওরা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওরা? কোথায়? কিছুক্ষণ ওদের পেছন পেছন হাঁটল রাকেশ। হরিবোল ধ্বনি ওদের মন্ত্রের মতো টেনে নিয়ে যাচ্ছিল যেন। ওরা কেওড়াতলা যাচ্ছে। হাতের কাছে শ্মশান। একটা মৃতদেহ দাহ করতে কত সময় লাগে? কতক্ষণ? নীরা, তুমি দাহ হয়ে গেলে? রাকেশ দেখলো ও কাঁদতে পারছে না, অথচ একটা চিৎকার বুকের মধ্যে ছটফট করছে। সামনেই একটা ট্যাক্সি খালি হতে দেখলো ও। দৌড়ে গিয়ে উঠল রাকেশ।
চাপা গলায় বলল, সর্দারজি, কেওড়াতলা। আগে সওয়ারের পয়সা গুনতে গুনতে সর্দারজি ঘাড় নাড়ল। কি বলছে ও? যাবে না? কেন? এত অল্প দূরত্ব তাই? চিৎকারটা মাথায় এসে গেল। ঝুঁকে পড়ল রাকেশ। পেছনের সিট থেকে সমস্ত শক্তি দিয়ে সর্দারজির জামার বুক চেপে ধরল। তুমকো জানা হি হোগা সর্দারজি। অবাক চোখে মুখ ঘুরিয়ে বুড়ো ড্রাইভার কাঁপা কাঁপা মুখে লাল চোখের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর বলল, চলিয়ে। ধূপ করে পেছনের সিটে গা এলিয়ে দিল রাকেশ। তারপর চোখ বন্ধ করে ফেলল। আহ, চোখ বন্ধ করে সারা জীবন কেউ যদি কাটিয়ে দিতে পারত। শ্মশানের সামনে ট্যাক্সি দাঁড় করালো রাকেশ। একবার শুধু একটুখানি দেখা। রাকেশ বুড়ো ড্রাইভারকে দাঁড়াতে বলল। তারপর কি ভেবে জুতো মোজো খুলে প্যান্ট গুটিয়ে মাটিতে নামল। আহ, কতদিন পর খালি পায়ে। কান্নাগুলো ফোয়ারার মতো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল। এত ভিড় কেন? নীরার জন্য এত লোক এসেছে কেন? ভিড় ঠেলে রাকেশ ভেতরে ঢুকলো। ওর চোখ নীরার বাবাকে খুঁজছিল। ভদ্রলোক কোথায়? কিন্তু এত মৃতদেহ কেন? রাকেশ চোখ বোলালো। পাশাপাশি সেজেগুজে শুয়ে থাকা মৃতদেহগুলো দেখে হঠাৎ ওর সেই খাঁচাটার কথা মনে পড়ে গেল। ঘোড়াগুলো সব খাঁচায় ঢুকে পড়েছে। এখন যে কোনো মুহূর্তেই রেস শুরু হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তেই নীরাকে দেখতে পাবো। রাকেশ মৃতদেহর পাশ দিয়ে হাঁটতে লাগলো। না, এই নীরা নয়, নীরা নয়। পরপর 8টি চিতা জ্বলছে। অপেক্ষা করছে তার ডবল শরীর। তবে কি নীরা? জ্বলন্ত চিতার শরীর থেকে ধূপের গন্ধ, নাকি চন্দনের গন্ধ, নাকি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে? নিঃশ্বাস নিতে নিতে রাকেশ ছটফট করে উঠল। এসব গন্ধ তার সমস্ত শরীরে জড়ো হয়ে যাচ্ছে যে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল এসেছি। অন্য শ্মশানে গেলেই হতো। অপেক্ষায় আর ধৈর্য রাখতে পারছিলেন না এক ভদ্রলোক। 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টার মধ্যে যারা এখানে এসেছে তাদের দেহ এখানেই থাকার কথা। লকলকে চিতাগুলো থেকে চোখ সরিয়ে নিল রাকেশ। গুঞ্জন উঠছে চারপাশে। রেজিস্ট্রারের ঘরে এলো রাকেশ। ভিড় উপচে পড়ছে এখানেও। শীর্ণ এবং বৃদ্ধ পানসে চোখে খেঁকিয়ে উঠলেন। যদি অপেক্ষা করতে না পারেন তবে অন্য শ্মশানে যান। না, নীরাকে ওরা এখানে আনেনি। এমন হতে পারে দীর্ঘ সময়ের ব্যাপার বলে অন্যত্র চলে গেছে। কলকাতা শহরে কতগুলো শ্মশান আছে। কে যেন চিৎকার করছে, ওরে ড্যাং ড্যাং করে চলে গেলি, আমি কবে যাব রে? লোকটাকে ভালো করে দেখতে পেল না ও, কিন্তু মনে হলো এখনই ছুটে গিয়ে ওর চোয়াল এক ঘুষিতে বন্ধ করে দেয়া দরকার। ছ্যাঁকড়া গাড়ি টানা ঘোড়া ল্যাংড়া হলে কেউ লোহার নল কপালে ঠেকিয়ে ট্রিগার টানে না। কিন্তু নীরা কোথায় যেতে পারে? আচ্ছা ওরা পিজি থেকে বেরিয়ে নিমতলায় তো যেতে পারে। মনে হতেই দৌড়ে এলো রাকেশ। ট্যাক্সির দরজা বন্ধ করতে করতে বলল, ও নেহি মিলা সর্দারজি, নিমতলা চালিয়ে। খুশি হলো ড্রাইভার। গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল, ঘাবড়াইয়ে মত সাব, নিমতলা বহুত ভারী শ্মশান, জরুর মিল জায়গা। কেমন নিস্তেজ লাগছে এখন। মুখের ভিতরটা কেমন বিস্বাদ। রাকেশ জানালায় মাথা রাখল। হু হু করে যাচ্ছে ট্যাক্সিটা। একটু বাতাস আসছে। আহ, হঠাৎ চমকে উঠল। সোজা হয়ে বসল। একদম নীরার মতো মুখের আদল। ঘাড় কাত করে নীরা যেমন তাকায় তেমনি। কি যে সব হয়ে যায়। দ্রুত কলকাতা ছুটে যাচ্ছে। রাকেশ আস্তে আস্তে কেমন গুটিয়ে যাচ্ছিল। নীরা এখনো আছে। এই মুহূর্তে হয়তো নীরাকে দাহ করা হয়নি, কিন্তু চোখ বন্ধ করে নীরার মুখ আমার মনে পড়ছে না কেন? চিবুক, হ্যাঁ হ্যাঁ, ঠোঁট, কিন্তু পুরো মুখটা হারিয়ে যাচ্ছে কেন? মায়ের মুখ মনে করতে গিয়ে চিৎকার করে উঠল রাকেশ। এ কি, মায়ের মুখটা কেমন ছিল? কেমন? ক্যা হুয়া? পিছন ফিরে তাকালো ড্রাইভার। কুছ নেহি। উঠে বসল রাকেশ। বাঁদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। হঠাৎ রাকেশ বলল, ডাইনা জায়গা সর্দারজি। অবাক হলো ড্রাইভার। नीमतला की रास्ता इधर नहीं है साहब। है, आप क्या जानता कलकत्ता का? চিৎকার করলো রাকেশ। কোনো কথা না বলে ড্রাইভার ট্যাক্সিটা পার্ক স্ট্রিটে নিয়ে এলো।
মনে মনে রাকেশ বলল, আছে, আছে। এখন পার্ক স্ট্রিট জমজমাট, সারা গায়ে আলো মাখামাখি। ট্যাক্সিটাকে অপসরা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড় করালো রাকেশ। বিস্মিত ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে নেমে পড়ল ও। তারপর চলন্ত গাড়ির ফাঁক গলে এই ফুটপাতে চলে এলো। সামনের সাদা বাড়িটা আজকেও নিঝুম। ঘড়ি দেখল রাকেশ। 7:10 সমস্ত শরীরে ঘাম এবং ধুলো। রাকেশ রুমালে মুখ মুছতে মুছতে টের পেল ওর পায়ে জুতো নেই, আর সেই ট্যাক্সি না, চলে গেছে সেটা। ও বুঝতে পারছিল সেজেগুজে বেরোনো মানুষগুলো ওকে দেখছে। ওকে কি এখন শ্মশান যাত্রীর মতো লাগছে? হাসল রাকেশ। অনেকটা তো সেরকমই। গত রাত্রে সেই টিউবওয়েলটা চোখে পড়তে এগিয়ে গেল ও। হাত পা ধুতে ইচ্ছে করছে বড়। কাল রাতে এখানেও বমি করেছিল, কিন্তু এখন তার কোনো চিহ্ন নেই। আজকের স্মৃতি এই শহরে কালকে টিকে থাকে না। কেমন একটা বিষণ্ণ বোধ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে এখন। বরফের উপর পা ফেলে একা সারা রাত হেঁটে এলে যে ক্লান্তি এবং নিঃসঙ্গতা পাশাপাশি দুহাত ধরে চলে, রাকেশ সেই সব অভিযাত্রীর মতো এদের স্পর্শ করতে পারছিল। এখন পৃথিবীতে ভীষণ একা লাগছে নিজেকে। চারপাশে তাকালো ও। বিজয়া দশমীর ঘাটে শেষবার আরতি নেওয়া দুর্গা প্রতিমার মুখের মতো লাগছে সবকিছু। একটু ঠান্ডা হয়ে একটা সিগারেট ধরিয়ে খালি পায়ে খুব ধীরে ধীরে বাড়িটা ঢুকলো রাকেশ। সিঁড়িতে উঠতে উঠতেও শুনতে পেল কালকের মতো আজও কেউ পিয়ানোয় আলতো আঙুল বোলাচ্ছে। অদ্ভুত নরম সুর ছড়িয়ে যাচ্ছে সারা বাড়িতে। ওপরে উঠে এলো এবং আজকে ভুল হবার কোনো ব্যাপার নেই। নির্দিষ্ট দরজায় কলিং বেল টিপল রাকেশ। মৃদু পায়ের শব্দ, দরজা খুলে গেল। জিনা দাঁড়িয়ে। হু আর ইউ? ও তুমি, কি ব্যাপার, নিয়ে এসেছ? ব্যঙ্গের হাসি জিনার গলায়। ভেতরে ঢুকলো রাকেশ। ঢুকে বাঁ হাতে দড়াম করে দরজাটা বন্ধ করে দিয়ে জিনার দিকে তাকালো। জিনা তৈরি রায়ের জন্যে। কালো নেটের ম্যাক্সির ফাঁক দিয়ে রূপলি চামড়ার জেল্লার জ্যোৎস্নার মতো গলে পড়ছে। কোথায় সে? কে? রাকেশ ঘরের মধ্যিখানে এলো। এসে প্লেয়ারটা চালিয়ে দিল। ভারী গলায় কে গাইছে, দ্যাট ওয়াজ এ মিডনাইট আই স ইউ। ঝাঁকুনি দিয়ে উঠল শরীরটা। 5 আঙ্গুলের থাবা বাড়িয়ে রেকর্ডটা থামিয়ে দিল রাকেশ। তারপর ঘুরে জিনাকে বলল, কে? হিওর ম্যান? জিনা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। জানি না, বলল রাকেশ। তারপর দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতেই দেখল জিসাসের ছবিটা তেমনি উল্টে রাখা, কাল যেমন সে রেখেছিল। হো হো করে হেসে উঠল সে। দম বন্ধ হয়ে যাচ্ছে হাসতে হাসতে। রাকেশ সোফায় বসে পড়ল। কি হয়েছে রাকেশ? তোমার কিছু হয়েছে? তোমার শু কোথায়? তোমাকে অ্যাবনর্মাল দেখাচ্ছে কেন? একটু ভীত এবং কৌতূহলী গলায় জিনা বলল। জিসাসের বয়স কত? হাসিটা গিলতে গিলতে রাকেশ বলল। চমকে উঠল জিনা। ঘাড় ঘুরিয়ে উল্টানো ছবিটাকে দেখল। বোধহয় ও এই প্রথম ব্যাপারটা লক্ষ্য করে অবাক হলো। তারপর বলল, ওকে তো 33 বছর বয়সেই মেরে ফেলা হয়েছে। আর ওই 3 বছর, ওই বয়সটাকে ছুঁতে আর 3 বছর বাকি, বিড়বিড় করে বলল রাকেশ। তারপর জামাটা খুলে টান মেরে ছুঁড়ে দিল কোনার টেবিলের ওপর। পকেটে অনেকগুলো খুচরো পয়সা। সেই টিকিটটা পেয়ে গেল ও। 3-3-3-3। দেশলাই জ্বালিয়ে টিকিটটায় আগুন ধরিয়ে দেখতে দেখতে বলল, জিনা, ওপেন ইউর ড্যাম থিংস অ্যান্ড আই ওয়ান্ট টু সি দি মিস্টেরি। হোয়াট? হাঁ হয়ে গেল জিনা। পড়ে যাচ্ছে তিনগুলো, একটার পর একটা তিন। নীরা, ভালো আছি। নীরা, ভীষণ ভালো আছি। পোড়া ছাইটাকে মাটিতে ফেলে উঠে দাঁড়ালো রাকেশ। পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? ওগুলো খুলে ফেলো। রাকেশ, ফিসফিস করে বলল জিনা। আর তখন কি যেন হয়ে গেল। চিৎকার করে উঠল রাকেশ। হোয়াট? তুমি শুনতে পাচ্ছ না? আই উইল পে ইউ 250, বাট আই ওয়ান্ট টু হ্যাভ ইট। এক পা এগিয়ে আসছিল জিনা। এমন সময় ছোট্ট শব্দ বাজল। বাইরের কলিং বেলে কেউ আঙুল দিয়েছে। ওপেন দ্য ডোর অ্যান্ড টেল হিম গেট আউট। দাঁতে দাঁত চেপে রাকেশ বলল। জিনা দরজা খুলল। ঘরের মাঝখানে গেঞ্জি গায়ে রাকেশ দেখল রায় এসেছেন। হাতে একটা ফুলের তোড়া, চকচকে মুখে হাসি।
রায় বললেন, "দিস ইজ রয়। আই ওয়াজ টোল্ড।" আই এম এঙ্গেজড। দরজা দুহাতে ধরল জিনা। "প্লিজ আপনি যান।" হোয়াট? চোয়াল ঝুলে গেল রায়ের। তারপর জিনার মাথার উপর দিয়ে ঘরের ভেতর তাকাতেই রাকেশকে দেখতে পেল। "তুমি?" ক্ষিপ্ত রায় কথা বলতে পারছিল না। "জিনা, টেল হিম টু গেট আউট অফ হিয়ার। আই বুকড ইউ, ইজন্ট ইট?" চিৎকার করে বলল রাকেশ। "ফুলগুলো রিয়াকে দেবেন। মাই কংগ্রাচুলেশন।" জিনা দরজা বন্ধ করতে করতে রাকেশ দেখল কিরকম হয়ে গেল রায়ের মুখটা। ওপেনিং ব্যাটসম্যান প্রথম বল ফেস করতে গিয়েই আম্পায়ারের এলবিডব্লিউ কল শুনল যেন। আচ্ছা, এখন রায় কি করবে? এই ফুলগুলো নিয়ে কি রিয়াকে দেবে? হা হা করে হেসে উঠল রাকেশ। ভীষণ আরাম লাগছিল ওর। কাল সকালে রায় কি সেই লোকটাকে রিপোর্ট চেঞ্জ না করতে বলবে? তোমাকে ওই চাকরিতে মানায় না। নো। নীরা, আমাকে কিসে মানায়? কিসে? ভীষণ হালকা লাগছে এখন। কাল থেকে একটার পর একটা নোংরা পোশাক গায়ে চাপছিল। এক ঝটকায় খুলে ফেলেছে যেন সেটা। গায়ের গেঞ্জিটা খুলে ফেলল রাকেশ। ছোট ঘরে চলে এলো রাকেশ। আয়নায় নিজের চেহারা দেখতে দেখতে বুকে হাত বোলালো। বুকে হাত বোলালেই ওর ছেলেবেলার কথা মনে পড়ে যায় কেন? মায়ের কথা, এই শরীরটার কথা, সেই ছেলেবেলায় মায়ের তেল মাখানোর কথা, একটু একটু করে সেই যত্নে এই শরীরটার বড় হয়ে ওঠার কথা। ভালো থেকো, ভালো থেকো ইতি আশীর্বাদিকা মা। চিৎকার করে উঠল রাকেশ। কি হলো? খোলো এবার। ছোট ঘরে এলো জিনা। তুমি জানো আমার শরীরে কি থাকতে পারে, যা তুমি ওই লোকটাকে দিতে চেয়েছিলে। হা হা করে হেসে উঠল রাকেশ। এসো, দেখি সেটা কি জিনিস। তুমি জানো তুমি কি করছো? জামার হুক খুলল জিনা। ও হ্যাঁ, 100 বার মুখাগ্নি করেছি আমি। দু হাতে জিনাকে ধরল রাকেশ। আমার হাত কাঁপছে কেন? ইউ আর ম্যাড। জিনার শরীরের অর্ধেকটা আলোয় মাখামাখি হয়ে গেছে এখন। জিনার চুলে গলায় কিসের গন্ধ? কোন ধূপের? পোড়া চন্দনের নাকি ঘিয়ের? চিৎকার করে উঠল জিনা। দু হাতের চাপে ওর সারা শরীর ছটফট করছে। গলার শিরা ফুলে উঠছে। রবারের মতো শরীরটা নিয়ে রাকেশ দু হাতে মোচড়াতে মোচড়াতে দেখল ওর নিজের শরীরের ভেতর ক্রমশ শীতল থেকে শীতলতর বোধ ছড়িয়ে যাচ্ছে। অনেক চেষ্টায় শরীরের সেই আগুনটাকে জ্বালাতে না পেরে ওর নিজেকে কেমন অসহায়, নপুংসক বলে মনে হচ্ছিল। ভালো থেকো, ভালো থেকো। বুকের মধ্যে কোথাও কে যেন বসে সে আগুনটার গায়ে গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছে। হতাশ। ঘর্মাক্ত রাকেশ জিনার চোখের দিকে তাকিয়ে চমকে উঠল হঠাৎ। মেয়েদের চোখের দৃষ্টি মাঝে মাঝে এক হয়ে যায় কি করে? মায়ের, নীরার, অথবা এখন এই জিনার, যে চোখ শুধুই বলে ভালো থেকো, ভালো থেকো। ঈশ্বর, তবে কেন বুক জ্বলে যায়? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দৌড় এর শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। খুব শীঘ্রই আমরা আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব, শোনার আমন্ত্রণ রইল। নতুন গল্প আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।